কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলছেন অভিরূপ ভট্টাচার্য। আমাদের আজকের আলোচনার বিষয় অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তায় গত ১২ বছরে ভারত সরকারের সাফল্য। আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক শ্রী অধীর শর্মা। তার সম্পর্কে বলতে গেলে শুধু রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক বলে খুব কম বলা হয়। তিনি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি কারা বিভাগের যে নিরাপত্তা বাহিনী তার প্রধানের দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ডেপুটেশনে থাকার সময় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের দায়িত্বে ছিলেন, রেল পুলিশের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের দায়িত্বে ছিলেন একটা সময়। তার পাশাপাশি তিনি আফ্রিকার দেশ মোজাম্বিকেও রাষ্ট্রসংঘের শান্তি মিশনের অংশ হিসেবে সেখানে গিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। অধীরবাবু, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের গত ১২ বছরের নিরাপত্তার ক্ষেত্রগুলিতে কী ধরনের চ্যালেঞ্জ ছিল এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তাকে মজবুত করতে। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে গত ১২ বছরে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যে সামগ্রিক চিত্র সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো জুলাই ২০২২-এ রিটায়ার করেছি। তো আমি এই যে আপনি সময়সীমা নিয়েছেন, তো তার মধ্যে হয়তো ৮ থেকে ৯ বছর পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চাকরি করেছি। আর যেটা আপনার ওভারঅল মূল্যায়ন করতে বলেছেন, তা আমি ২-৩টা জিনিস হাইলাইট করতে চাইব। আমাদের দেশে একটা তো আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে মানে ইনসিডেন্টস অফ টেরর এইগুলো আগেও ছিল, মানে ২০১৪-র আগেও ছিল, আর ২০১৪-র পরেও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু তখন রেসপন্সগুলো খুব একটা কোঅর্ডিনেটেড থাকতো না। এখন যেটা হয়েছে, আমাদের যেখানে টেরর ইনসিডেন্টগুলো হয়েছে তার খুব কোহেসিভ ওয়েতে ওয়েদার স্টেট যে বিভিন্ন এজেন্সি আছে, তারপরে মানে কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, এদের মধ্যে যেহেতু কোঅর্ডিনেশন এখন অনেক বেশি হচ্ছে, যার জন্য অনেকগুলো টেরর ইনসিডেন্টগুলো দেখবেন এখন কমে গেছে। আর অনেক বছর তো দেখবেন কোনো বড় টেরর ইনসিডেন্ট হচ্ছে না। মানে টেরর বলতে আমি বলছি যেগুলো বড় শহরগুলোতে ব্লাস্ট হতো, মুম্বাই, হায়দ্রাবাদ, জয়পুর, আহমেদাবাদ, ইভেন বারাণসী, লখনৌ, এই সব শহরগুলোতে অনেকগুলো টেরর ইনসিডেন্ট আপনি দেখবেন ২০১৪-র আগে হয়েছে। ২০১৪-র পরেও ২-৩টা বড় ইনসিডেন্ট হয়েছে, পাহালগাম হতে পারে, পুলগামা হতে পারে, কিন্তু তার রেসপন্সটা আলাদা ছিল। আর একটা জিনিস যেটা আমি বলবো, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের বিভিন্ন পুলিশ অর্গানাইজেশনস আছে, তাদের মধ্যে একটা সমন্বয়, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করার জন্য একটা ফোরাম আছে, ডিজি অ্যান্ড আইজি কনফারেন্স। তো এর আগে আমরা দেখতাম যে ওটা দিল্লিতেই হতো শুধু, আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উনি হয়তো একদিন আসতেন, কিন্তু এখন ওইটাকে ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন রাজ্যের রাজধানী অথবা অন্য কোনো জায়গাতে করা হয়। আর আমাদের দেশে যিনি হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ওনারা খুব ক্লোজলি ইনভলভ থাকেন। তো তাতে আমার মনে হচ্ছে যে অনেক কোঅর্ডিনেশন ইস্যুসগুলো ভালোভাবে সর্ট আউট হচ্ছে। নেক্সট আমি বলবো লেফট উইং এক্সট্রিমিজম একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠে এসেছিলো ইন দ্য লাস্ট 25 ইয়ার্স ও সো। বিভিন্ন রাজ্য লেফট উইং এক্সট্রিমিজম অথবা মাওবাদী সমস্যা থেকে আফেক্টেড হয়ে গেছিলো, অধ্যুষিত হয়ে গেছিলো, বাট স্লোলি দিস প্রবলেম হ্যাজ বিন হ্যান্ডেলড। আমি কিছু কিছু রাজ্যের নাম নিচ্ছি, যেমন অন্ধ্রপ্রদেশ ছিল, তারপরে ছত্তিশগড়, মহারাষ্ট্রের একটা অংশ, তারপরে উড়িষ্যা, ঝাড়খণ্ড, সেকশন অফ বিহার, ইভেন ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখতে পেরেছি যে ছত্তিশগড় ওয়াজ দ্য লাস্ট ওয়ার্স্ট অ্যাফেক্টেড স্টেট। সেখানেও আমরা দেখছি যে এখন মাওবাদী সমস্যাটা অনেকটা কন্ট্রোল করে দেওয়া হয়েছে। আর যারা মানে মাওবাদী এলাকার মধ্যে অনেকেই আর্মড স্কোয়াড ছিল, তাদের সংখ্যা বলো অনেক কমে গেছে, অনেকে সারেন্ডার করেছে, অনেকের আবার এনকাউন্টারে মারাও গেছে। তো এটা ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে। এক্সটার্নাল ক্ষেত্রে আমরা দেখেছি যে ২-৩টা ইনসিডেন্ট যখন হলো, পার্টিকুলারলি পাঠানকোট, পুলওয়ামা। তো এর আগে আমাদের একটা মানে একটা ন্যাশনাল ডক্ট্রিন মতন ছিল না যে আমরা কি করব।
এর আগে আমরা মুম্বাই টেররিস্ট অ্যাটাক হলো, তো একজনই শুধু আজমাল কাসাব ধরা পড়েছিল। তো আমরা দেখলাম যে ওর ইন্টারোগেশন রিপোর্ট ভিত্তিতে বিশাল ডোজিয়ার করে দেওয়া হলো, ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে এগুলো চেষ্টা করা হলো যে মানে টু put the blame on those who had trained these 10 terrorists who entered Mumbai and killed more than 170. কিন্তু এইবার আমরা মানে there has been a very cohesive response, national response, both after Pathankot, Balakot strikes, and even we have seen Operation Sindoor was a response to these terror incidents sponsored across the country. So these are the changes I will মানে এই যে অপারেশন সিঁদুরের কথা আপনি বলছিলেন, আমি অপারেশন সিঁদুরের কথা বিশেষভাবে বলবো কেননা এটাই সাম্প্রতিকতম এবং এই রকম যে কঠোর বার্তা যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনি আজমাল কাসাবের কথা বললেন, সে সময় আমরা দেখেছিলাম যে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা, মানে কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করেছিল তৎকালীন সরকার। কিন্তু এখন এই যে চোখে চোখ রেখে জবাব দেওয়া, অপারেশন সিঁদুরের সময় যেটা দেখালো যে এর সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, এই যে নির্দোষ আমাদের কয়েকজন নাগরিক প্রাণ হারালেন, তার বদলে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে যদি এবং খুব ট্যাকটিক্যালি কৌশলগতভাবে যে প্রথম দফাতে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা সিভিল লাইফের ওপর কোনো রকম আক্রমণ না করে শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে আক্রমণ করা এবং একটা স্পষ্ট বার্তা দেওয়া, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আন্তর্জাতিক মহলে ভারতের সম্পর্কে তারা বার্তা গেল, এটা যদি একটু বলেন। আমাদের আগে চেষ্টা ছিল যে ডিপ্লোম্যাটিক্যালি আমরা কথাবার্তা বলে যদি এগুলো কমিয়ে দিই অথবা পাকিস্তান ইন পার্টিকুলার তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায় যে আমাদের যে ডিসপিউট আছে সেগুলো আমরা অ্যাক্রস দ্য টেবল সর্ট আউট করবো। কিন্তু এটা যখন হলো না, মানে পার্টিকুলারলি ইন প্রেজেন্ট গভর্নমেন্টস রেজিম অলসো দেয়ার ওয়াজ অ্যান অ্যাটেম্পট। ইভেন পাঠানকোটে যখন আমাদের অ্যাটাক হয়েছিল তখন ওরা বললো যে আমরাও কিছু লোক আমাদের পাঠাবো, আমরা তো করিনি, দে ওয়ার অ্যালাউড বাট নাথিং হ্যাপেন্ড। মানে ওদের লোকগুলোকে চিহ্নিত করে অথবা ওদের যে টেররিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে তাদের লোককে মানে ওদের আইন অনুযায়ী ধরে যদি ট্রায়াল করা হতো তাও বোঝা যেত। কিন্তু দেন একটা ন্যাশনাল পলিসি তখনই তৈরি করা হলো যে ঠিক আছে, যদি এটা হয় আর আমরা যদি প্রিলিমিনারি আমাদের ইনকোয়ারিতে যদি পেয়ে যাই যে পিপল আর ইনভলভ ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার অ্যান্ড দে আর পার্ট অফ এনি টেরর অর্গানাইজেশন অর দে আর ফলোয়ার্স অফ এনি টেরর অর্গানাইজেশন। অ্যান্ড আগে যেটা আমি বললাম মনে হয় একটু সিনার্জি কম ছিল আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস, আমাদের ডিফেন্স ফোর্সেস অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ, এই তিনটাই মেনলি রেসপন্স অথবা যদি আমাদের ইউজ অফ ফোর্স করতে হয় তো এইটা আমরা সিন্দুরে বিশেষ করে দেখলাম। যখন আমাদের তরফ থেকে স্ট্রাইকগুলো নেওয়া হলো তো ওইখানে প্রেসিশন স্ট্রাইক প্রথমবার আমরা দেখলাম, যেগুলো আমাদের টার্গেট ছিল সেখানেই আমরা আমাদের যে মিলিটারি অ্যাসেটস ছিল, এয়ারফোর্স অ্যাসেটস ছিল, মিসাইল ছিল, ওখান থেকে অ্যাটাক করলাম। অ্যান্ড যেগুলো টেরর অর্গানাইজেশন ছিল দে মে বি ইন সিভিলিয়ান এরিয়াস বাট দে ওয়ার বেসিক্যালি টেরর অর্গানাইজেশনস, তো সেইগুলোতে অ্যাটাক করা হলো। অ্যান্ড ওয়েনেভার ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার ওরা যখন মিসাইল অথবা অন্য ইকুইপমেন্টগুলো ফায়ার করলো উই ওয়ার এবল টু হ্যান্ডেল দেম, উই ওয়ার এবল টু টেক কাউন্টার মেজার্স যাতে ওরা আমাদের মানে ক্ষতি না করতে পারে। Even Balakot strike, Balakot was a very precise intelligence related, although our air force undertook the operation, but আমাদের যে এজেন্সিগুলো আছে তারা খুব কারেক্ট প্রেসাইজ ইনফরমেশন কালেক্ট করে রেখেছিল যে এই এলাকাতেই টেরর অর্গানাইজেশন তারা মানে থাকে অথবা তারা ওখান থেকে অপারেশন মানে টেরর স্ট্রাইকগুলো লঞ্চ করে। সো উই অনলি টার্গেটেড দোজ কাইন্ড অফ লোকেশনস অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতেও কেউ বলতে পারলো না যে আমরা অন্যায়ভাবে কাউকে মানে যেখানে হয়তো শুধু সিভিলিয়ানরা থাকে সেখানে আমরা অ্যাটাক করছি, এগুলো কেউ বলতে পারলো না। পাকিস্তান চেষ্টা করেছিল একটা ওদের মতো করে একটা রূপ দেওয়ার, কিন্তু সেটা বোধহয় খুব একটা গ্রহণযোগ্য হয়নি কোথাও। দ্যাট ইজ অলসো ট্রু, ওরা মানে অনেক কিছু সাজিয়ে ওরা চেষ্টা করেছিল। দুটো বিষয় এখানে আছে, যে একটা হচ্ছে যে প্রতিবেশী দেশগুলো যেরকম পাকিস্তানের সঙ্গে এই যে সম্পর্ক বা চীনের সাথে আমাদের দুটো ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র, এটা সুসম্পর্ক বজায় রাখা প্রতিবেশী আবার তাদের হাত থেকে নিরাপদ থাকা, এই দুটোই তো ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রসপেক্ট। তো এখানে ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আপনার এতদিনের অভিজ্ঞতা, আপনার মনে হয় যে কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়াটা সব থেকে ভালো যে দুটো জিনিসই যাতে বজায় থাকে, মানে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকলো, আবার আমাদের একটা বার্তাও পরোক্ষে দেওয়া হলো যে আমরা দুর্বল নই, সুতরাং আমাদেরকে সবসময় খোঁচা দিলে বা আমাদের উপর আক্রমণ করলে আমরা কিন্তু হাত গুটিয়ে মেনে নেব না। দেখুন আপনি দুটো দেশেরই যে কথা বললেন, তো আমি আইটিবিপিতে একটা ব্যাটালিয়ন কমান্ড করেছি লাদাখ, তো দ্যাট ইজ এ বর্ডার গার্ডিং ফোর্স।
তিব্বত যেটা আগে ছিল, আগে একটা মানে আন্ডার চাইনিজ ইনফ্লুয়েন্স, পরে ওটা তো চায়না ওদের মধ্যে, তো ওখানে আমরা ইন্ডো টিবেটান বর্ডার ফোর্স মারফতে আমাদের বর্ডারগুলোর রক্ষা করি। আর আপনি জানেন পাকিস্তান আর বাংলাদেশ বর্ডারে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। তো নর্মালি 1962 ওয়ার পরে চায়নার সঙ্গে আমাদের কোনো ফুল ফ্লেজ ওয়ার হয়নি, তো ওটা আমরা কোল্ড বর্ডারও বলতে পারি। অলদো ইন 2020 গালওয়ান বলে যে জায়গা আছে, সেখানে চাইনিজ ট্রুপ সঙ্গে আমাদের ট্রুপের মারপিট হয়েছিল, বেসিক্যালি নট এক্সচেঞ্জ অফ ফায়ার, বাট ওরা ভায়োলেন্টলি অ্যাটাক করেছিল। তো ওখানে কিছু ক্যাজুয়ালিটি হয়েছিল, আমাদেরও হয়েছিল, ওরা তো স্বীকার করে না, ওদেরও হয়েছিল। আগেন উইথ বিএসএফ আর্লিয়ার একটা সিচুয়েশন ছিল যে পাক রেঞ্জার্স অথবা পাক আর্মি ওই দিক থেকে ফায়ার করতো, আমরাও ফায়ারিং করতাম, পার্টিকুলারলি ওয়েস্টার্ন বর্ডার। তো পরে একটা চুক্তি হয়েছে, ওরাও বুঝে গেছে যে আমরাও ফায়ার করবো। তো এই দুটো দেশের মধ্যে আমাদের এখন বড় সমস্যা পাকিস্তান সঙ্গেই হয়। ওরা কনভেনশনাল ওয়ারফেয়ার 1971 যুদ্ধের পরে যখন হেরে গেল, 1999 ওরা কার্গিল করে চেয়েছিল আরেকটা গোলমাল পাকাতে, বাট উই ওয়ার এবল টু ইভিক্ট দেম। তো নাও দে হ্যাভ আন্ডারস্টুড যে কনভেনশনাল ওয়ারফেয়ারে আমরা পারবো না, তো এটাকে এখন বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তো ওরা আইদার থ্রু অ্যাক্টস অফ টেরোরিজম ওর এই যে বিভিন্ন রকম লস্করগুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশন, টেরোরিস্ট যে অর্গানাইজেশনগুলো, মিলিশিয়া, তো সেগুলো অর্গানাইজেশন মারফতে এখানে মানে আভ্যন্তরীণ যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেমকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। এটাতে আমাদের 2-3টা এজেন্সির রোল থাকে। যে বর্ডার গার্ডিং ফোর্সেস আছে তাদের রোল হয়ে যাচ্ছে যাতে ওই দিক থেকে ইলিগাল ইনফিল্ট্রেশনগুলো না হয়, অথবা ওই দিক থেকে প্র্যাকটিক্যালি আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস, বিকজ প্র্যাকটিক্যালি পুলওয়ামাতে যে হলো, দ্যাট ওয়াজ RDX which was used to ram into a vehicle carrying CRPF jawans going from Srinagar towards Jammu. মানে আদার সাইড অফ দ্য বর্ডার থেকে আর্মস, অ্যামিউনিশন, এক্সপ্লোসিভস এগুলো যাতে না ঢুকতে পারে। সেকেন্ডলি, যেগুলো আমাদের দেশের যে পুলিশ অথবা অন্য সিকিউরিটি এজেন্সি আছে, ওইগুলোর কাজ হয়ে যাচ্ছে যে সময় মতন এই ধরনের মডিউল, এরকম গ্রুপগুলোকে ডিটেক্ট করে ওদেরকে আইনের মতন ব্যবস্থা নেওয়া। এইগুলো তো আমার মনে হয় ইম্প্রুভমেন্ট হয়েছে। নাম্বার অফ মডিউলস, স্লিপিং সেলস যেগুলো আমরা বলি, এগুলো ধরা পড়ার রেটটাও অনেক বেড়েছে ইন দ্য লাস্ট 12 ইয়ার্স। আগেও ধরা পড়তো, কিন্তু অনেকবার হতো যে ইনসিডেন্টটা ঘটে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, তারপরে অ্যাজ পার্ট অফ ইনভেস্টিগেশন জানা যেত যে না, কিছু লোক অলরেডি একটা কোনো শহরে ধরুন একটা সেল, 5-7 জনের সেল বানিয়ে, স্লিপার সেল বলে, কারেক্ট। বাট নাও বিফোর দে ক্যান গিভ দিস কাইন্ড অফ incident, they can bring such incident into practice, these people are getting rounded up, these people are getting arrested. আমরা রিসেন্টলি আর একটা দেখেছিলাম, একটা যে হোয়াইট টেরিয়র মডিউল বলা হলো, ওই লাল কিলার পাশে যেটা একটা ব্লাস্ট করা, ফরিদাবাদ বেসড যে গ্রুপ ছিল, in which একই রকম মডেল অনেকটা ডক্টরস গাড়িতে বিস্ফোরক রেখে, রাইট। সো বাট they were not able to undertake any major terrorist blast. Only one incident, একটা লোক গাড়িতে করে লাল কিলার পাশে রানিং ট্রাফিক অবস্থাতেই নিজের গাড়িটাই ব্লাস্ট করলো, নিজে মরলো, আর কিছু লোক মারলো। তো আই থিঙ্ক দ্য টাইমলি প্রিভেনশন রেট হ্যাজ গন আপ ইন দ্য লাস্ট 12 ইয়ার্স, যার জন্য একটা কম্বিনেশন অফ ফ্যাক্টরস আছে। অ্যান্ড দের ইজ এ স্ট্রং পলিটিক্যাল উইল অলসো অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট নট টু অ্যালাউ সাচ কাইন্ড অফ ইনসিডেন্টস টু হ্যাপেন, অ্যান্ড ইট মেক্স এ ডিফারেন্স। যে এজেন্সিগুলো আছে যারা অ্যাকচুয়ালি কাজ করে, তাদের একটা যখন ক্লারিটি থাকে যে না, আমাদের উপর থেকে বলা হচ্ছে যে এগুলোকে আটকাতে হবে, এগুলোকে মানে যে দোজ ওয়ার ট্রাবল মেকার্স, তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করতে হবে, তো তার থেকে একটা লেভেল অফ মোটিভেশন বেড়ে যায়। একদমই। ডোকলাম এবং গালওয়ান দুটোই আপনি বললেন, দুটো ইনসিডেন্টের কথা। এই দুটো ইনসিডেন্ট যে ঘটলো চায়নার সাথে, দুটো যদিও যুদ্ধ হয়নি বা সেরকম কোনো কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে বা সেরকম কিছু হয়নি, কিন্তু তারপরে কি ভারতের এই যে কৌশলগত অবস্থান, এটাকে কিছু পরিবর্তন এসছে মানে আফটার ডোকলাম অ্যান্ড গালওয়ান? ডোকলামটা আগে হয়েছিল, দিস ওয়াজ মে 2017, ইস্টার্ন সেক্টরে আমাদের সিকিম বর্ডারে ডোকলাম হয়েছিল। বাট অলদো আমরা যেটা বলি আইবল টু আইবল কনফ্রন্টেশন হয়েছিল, বাট নো এক্সচেঞ্জ অফ ফায়ার অর নো ইভেন ফিজিক্যাল স্কাফলিং টুক প্লেস, whereas Galwan took place in Ladakh in or around June 2020. তো ওখানে ফিজিক্যাল ধস্তাধস্তি হওয়ার পরে, বিকজ চাইনিজ ওয়ার ওয়েল প্রিপেয়ার্ড। আর একটা জিনিস বলে দিই, আমাদের ইন্ডো চায়না ওয়ার পরে বিভিন্ন রাউন্ড অফ নেগোসিয়েশনস হয়েছে। তো সে অ্যাবাউট 1993 থেকে আমাদের অনেকগুলো রাউন্ড অফ টক্স হওয়ার পরে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে যে সিন্স
immediate exchange of fire leads to full scale of war. তো আমরা বর্ডারে, when I was commanding the battalion, তো আমরা পেট্রোল, আর্মস, ammunition দিয়েই করতাম, বাট we were never using the firearms, even if Chinese পেট্রোলটাও যদি চলে আসতো। তো that condition, that understanding remains even now. তো সেই সূত্রেই গালওয়ান্তে our soldiers are not prepared to open fire, and whereas they were prepared with these iron bats and rods. তো যখন একটা কনফ্রন্টেশন, একটা স্কাফলিং আরম্ভ হলো, they attacked our people, including one colonel rank officer, the commanding officer. He was also injured, and later on he's also succumbed to injuries. তারপরে the level of force we increased in Ladakh, where we foresaw, মানে আমরা আমাদের যে মনে হলো যে এখানে কনভেনশনাল ওয়ারফেয়ার যদি প্রয়োজন আসে, তো we should not be taken unaware. মানে প্রচুর বেশি সংখ্যায় সেনা মোতায়েন করা হলো। অ্যান্ড ইভেন নেগোসিয়েশনসগুলো আগে মানে কোর কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল লেভেলে কিন্তু আগে ফ্ল্যাগ মিটিংগুলো হতো না, যেটা এখন করা হয় ফ্ল্যাগ মিটিং ওখানে। নাও চাইনিজ সাইড অলসো আন্ডারস্টুড দ্যাট উই উইল নট টেক ইট লাইং। ওরা যদি অ্যাটাক করে, দেন কনভেনশনাল ওয়ারফেয়ারে আমরা উই উইল নট বি গিভিং দিম এ ওয়াক ওভার লাইক দে থিঙ্ক ইন 1962। সো এইটা একটা এসছে ডিফারেন্স। ডোকলাম দে ভেরি ওয়েল আন্ডারস্টুড। ডোকলাম অলসো যখন হলো, এটা ইস্টার্ন কমান্ড, কলকাতা থেকে যে ইস্টার্ন কমান্ড, ওখান থেকে এটা ট্যাকল করা হয়েছিল। তো সিন্স উই টুক এ ভেরি টাফ স্ট্যান্ড, সো দে নিউ দ্যাট দে ক্যানট ইজিলি ওভারওয়েলম আস। তো এইটা বুঝে যাওয়ার পরে দেখবেন অরুণাচল প্রদেশ, সিকিম, এই বর্ডারে আমাদের সমস্যা নেই। তারপর থেকে টাচউড লাস্ট 8-9 ইয়ার্স মানে একটা স্পষ্ট বার্তা পৌঁছে গেছে যে ভারত চুপচাপ মেনে নেবে না। সেরকম ভাবে যেভাবে প্রশ্ন করা হবে, উত্তরটাও সেরকম ভাবেই পাওয়া যাবে। আমরা প্রস্তুত থাকবো, প্রস্তুত উত্তর দিতে প্রস্তুত। আমরা একদম আমরা ঝগড়া করতে যাব না, কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে, তো আমরাও তার সদুত্তর দেবো। একদমই। কিন্তু এটা তো হলো আপনার হচ্ছে সেনা মোতায়েন করা যে ব্যাপারগুলো আছে, সেটা তো একটা দিক। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা একটা বিরাট ব্যাপার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো এই যে সীমান্তে যে পরিকাঠামো, সেটা বর্ডার রোডস বলুন, মানে রাস্তা বলুন, বা অন্যান্য এই যে কাঁটাতারায় বেড়া দেওয়া এটসেট্রা যে ব্যাপারগুলো রয়েছে, এটাতে 12 বছরে মানে আপনি কি পরিবর্তন দেখছেন? যে 12 বছর আগের থেকে 12 বছর পরে, বা এক্স্যাক্ট 12 বছর না হলেও এই যে সময়সীমার মধ্যে কি সাম্প্রতিককালে কি পরিবর্তন হয়েছে? এটাও তো উন্নতি অনেক বেশি হয়েছে। পার্টিকুলারলি আই উইল গিভ এক্সাম্পল অফ লেইং ডাউন অফ রেলওয়ে ট্র্যাকস। জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জানেন অনেক দিন আগেকার প্রজেক্ট, কিন্তু এখনই ওটা রূপায়ণ হতে আরম্ভ করেছে। উই হ্যাভ বিন এবল টু টেক রেলওয়ে লাইন আপ টু শ্রীনগর, অ্যান্ড তারও আগে, মানে জম্মু টু শ্রীনগর আগে থ্রু রোড, শুধু আপনি বলুন নর্মাল লোক অথবা সেনাবাহিনী বলুন অথবা ইভেন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস মুভমেন্টটা হতো। নাও রেলের নেটওয়ার্ক হয়ে যাওয়াতে আমাদের অনেক সুবিধা হবে। অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতেও আমরা যেটা দেখছি এখন, আসামে গুয়াহাটির উপরে ব্রিজ করে দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ ইজ এ ভেরি কি স্টেট ফর আস রিগার্ডিং বর্ডার উইথ টিবেট অর চায়না। তো ওখানেও মানে অনেক কিছু হাইওয়েসের মারফতে চেষ্টা করা হচ্ছে যাতে কানেক্টিভিটিটা বেটার হয়ে যায়। এই ছাড়া চায়না আরেকটা পলিসি নিয়েছে নর্থ ইস্টার্ন, মানে ওদের পার্ট অফ টিবেট, দে আর মেকিং ডিউয়াল পারপাস or dual use. They are preparing infrastructure of which can be used as dual use during times of war. ভিলেজগুলোকে এমনভাবে ডেভেলপ করছে যাতে যদি যুদ্ধের পরিস্থিতি হয়, তাহলে সেম ভিলেজ, ধরুন একটা কংক্রিট তৈরি করা বাড়ি থাকলে দিস ক্যান বি ইউজড অ্যাজ এ বাঙ্কার। তো উই হ্যাভ নট গন টু দ্যাট এক্সটেন্ট, বাট উই আর অলসো ডেভেলপিং আওয়ার ভিলেজেস ইন দ্য বর্ডার। এই পলিসিটা আগে অতটা ছিল না। 1962 ওয়ার পরে আমরা বেসিক্যালি একটা অর্গানাইজেশন তৈরি করলাম, বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন। তো বিআরওই প্র্যাকটিক্যালি বিভিন্ন ওইসব বর্ডার এলাকাতে রাস্তাগুলো বানাতো। এখন দ্যাট রেসপন্সিবিলিটি হ্যাজ অলসো বিন টেকেন বাই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। আমি রিসেন্টলি জম্মুতে গিয়েছিলাম, তো আমি দেখলাম যে জম্মু টু শ্রীনগর যে হাইওয়ে, ইট ইজ বিং মেড, ইট ইজ এক্সপ্যান্ডেড। ওখানে একটা যে টানেল করে দেওয়া হয়েছে ইন পীর পাঞ্জাল রেঞ্জেস, সো দ্যাট ফ্যাসিলিটেটস. So we are definitely paying attention to developing our road network and also the railway network. আর এর জন্য প্র্যাকটিক্যালি বাজেটারি অ্যালোকেশন বাড়ানো হয়েছে, অ্যান্ড এজ এ ন্যাশনাল পলিসি উই আর পারসুইং দিস। সীমান্তে যে পরিকাঠামো, মানে সড়ক, রেলওয়ে পরিকাঠামো, এটা তো অবশ্যই প্রয়োজন, কেননা সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট, যে সেনাবাহিনী যাক বা তাদের রসদ পৌঁছানো হোক, অস্ত্রশস্ত্র পৌঁছানো, বা হঠাৎ কোনো বৈদেশিক আক্রমণ হয়ে গেলে সেখানে, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই।
কিন্তু এখন আরেকটা চ্যালেঞ্জ আমার যেটা মনে হয় যে সীমান্তবর্তী রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে, যেরকম আমাদের পশ্চিমবঙ্গ বা আপনি জম্মু কাশ্মীরের কথা বললেন, রাজস্থান আছে, এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, মানে যেটা আমরা বহু বছর ধরে এবং কেন্দ্রীয় সরকার এটা নিয়ে বহুদিন ধরে সরব, সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। এই যে সীমান্ত থেকে অন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে মানুষ চলে আসছেন এখানে, এসে তারা এখানে থাকছেন, কাজকর্ম করছেন এবং হয়তো রাজনৈতিকভাবে বা কোনোভাবে তারা এখানকার যে নাগরিক পরিচয়পত্রগুলো কোনোভাবে জোগাড় করে নিচ্ছেন এবং তারা নাগরিক যে সুযোগ সুবিধাগুলো যেগুলো আমাদের দেশের নাগরিকদের পাওয়ার কথা তারা সেগুলোও পাচ্ছেন। এবং যেটা সব থেকে বড়, যে এই সীমান্তবর্তী রাজ্যগুলোর বা শহরগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে, মানে বিপুল মানুষের চাপ তৈরি হচ্ছে। তো এই ব্যাপারে এখন কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক পদক্ষেপ, বা আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্প্রতি সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পদক্ষেপ, এটা কতটা আপনার মনে হয় যে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারে? দেখুন, তাহলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে দিন, বিকজ আমাদের দেশটা যখন ভাগ হলো, ব্রিটিশ ইন্ডিয়া থেকে দুটো ডোমিনিয়ন তৈরি হলো, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। তো মেনলি টু প্রভিন্সেস ওয়ার ডিভাইডেড, একটা পাঞ্জাব, একটা বেঙ্গল। বেঙ্গলের ক্ষেত্রে যেটা আমাদের অসুবিধা হলো, আই থিঙ্ক ভেরি ভেরি লার্জ স্কেল লিঙ্গুইস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ইথনিক সিমিলারিটি উইথ হোয়াট ওয়াজ আর্লিয়ার ইস্ট পাকিস্তান অ্যান্ড হোয়াট ইজ নাও বাংলাদেশ। আরেকটা কথা বলি, যে দেশটা যখন ভাগ করা হলো, তো র্যাডক্লিফ লাইন ড্র করে, একটা ম্যাপের উপরে লাইন ড্র করে বলে দেওয়া হলো যে এটা ইস্ট পাকিস্তান, এটা ইন্ডিয়া। এখন ন্যাচুরাল কোনো বর্ডার ছিল না, কিন্তু ওটার উপরে আমার এখনও মনে আছে, আমি অ্যাডিশনাল এসপি মালদা ছিলাম, 1993-তে দেখেছি ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আরম্ভ হলো প্র্যাকটিক্যালি ফেন্সিং করার জন্য। কিন্তু ওই কাজটা কমপ্লিট হলো না, যেহেতু আমি বললাম বর্ডারটা এমন কিছু নেই যে একটা হিল রেঞ্জ আছে, একটা নদী আছে, যে ওই পার্টটা ইস্ট পাকিস্তান আর এখন বাংলাদেশ হয়ে গেলো, এটা ভারত হয়ে গেল। তো দের আর লার্জ এরিয়াস উইচ হ্যাভ টু বি ফিজিক্যালি ফেন্সড। এবার লেভেল অফ ডিপ্লয়মেন্টটাও একটু বাড়াতে হয়, বিকজ ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি আছে, ওয়েস্ট বেঙ্গলও বেশি আছে, ওইদিকে বাংলাদেশেও বেশি আছে। তো ওই দিক থেকে এইদিকে লোক আসা, আর যেহেতু লিঙ্গুইস্টিক অ্যান্ড ইভেন এথনিক সিমিলারিটি আছে, যার জন্য লোকগুলোকে চিহ্নিত করা, দেখে চেনাটা মুশকিল। এইগুলো বড় চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি পাঞ্জাবের ক্ষেত্রে একটু কম আছে, যেহেতু ওখানে মানে কিছুটা বর্ডারটাও ন্যাচুরাল আছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি ট্রান্সফার পপুলেশনটা পাঞ্জাবে একটু বেশি ছিল। রাজস্থান অ্যাগেন ইজ এ মোস্টলি ডেজার্ট, গুজরাট ইজ অলসো। তো সেই ক্ষেত্রে বাংলার একটু চ্যালেঞ্জগুলো অন্যরকম ছিল। তো বর্ডার ফেন্সিং ফেজ ইজ নাও এ ক্রিটিক্যাল ফেজ, বিকজ যেগুলো গ্যাপ আছে ওইগুলো গ্যাপগুলো পূরণ করতে এখন ফোকাস পুরোটাই আছে। আমি আশা করি ওগুলো গ্যাপগুলো পূরণ করে দেওয়া হয়। আর এই ছাড়া মডার্ন গ্যাজেটস অ্যান্ড ইকুইপমেন্ট, মানে সবসময় 24 ঘন্টা এমনিতেও তো বিএসএফের লোক পাহারা দেয়, টহল দেয়, কিন্তু এছাড়াও বিভিন্ন গ্যাজেট আছে, মানে ইট মে বি ফর্ম অফ রাডার, ইট মে বি ফর্ম অফ নাইট ভিশন ডিভাইসেস। এইগুলো এখন আরও বেশি করে ইকুইপ করা হয়ে গেছে। কিন্তু আই ওয়াজ রিসেন্টলি রিডিং আওয়ার হোম মিনিস্টার স্টেটমেন্ট, উনি নর্থ ইস্টার্ন রিজনে শিলংয়ে মিটিং করেছেন। তো হি ইজ অলসো সেজ দ্যাট দ্য এন্টায়ার রিজন, পার্টিকুলারলি 3টা স্টেটের উনি নাম নিয়েছেন, ত্রিপুরা, আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে কিছু কিছু গ্যাপ এখনও আছে, যেগুলো কমপ্লিট করা হবে, ক্লোজ করা হবে, সো দ্যাট দিস ইলিগাল মাইগ্রেশনস অর ইনফিল্ট্রেশনস দে আর ব্রট ডাউন অ্যান্ড দে ক্যান বি ফুললি কন্ট্রোলড। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। পাকিস্তান, চীনের কথা তো শুনলাম। এখন যেটা সবথেকে বড় কথা, যে ইরানে যে পরিস্থিতি চলছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা তো সারা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং ভারতের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। তো এই যে ভারতের যে ভারসাম্যপূর্ণ কূটনীতি, ভারত কিভাবে এটা বজায় রাখছে এই অস্থির সময়টার মধ্যে? অ্যাকচুয়ালি এটা নিয়েও অনেকে হয়তো সমালোচনা করে, বাট আমরা যে পলিসি নিয়েছি, আমরা বলি যে আমরা স্ট্র্যাটেজিক অটোনমি ফলো করছি। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের যেটা ওন ইন্টারেস্ট, ওইটাই আমরা দেখব। আমরা যে কোনো ইউএসের ক্যাম্প জয়েন করে নেব, আমরা যে অন্য একটা ক্যাম্প জয়েন করে নেব, আমাদের ইরান সঙ্গেও ভালো সম্পর্ক আছে, আমাদের ইউএসের সঙ্গেও সম্পর্ক আছে, অথবা রাশিয়ার সঙ্গেও সম্পর্ক আছে, ইউক্রেনের সঙ্গেও সম্পর্ক আছে, বিকজ উই আর নট ইন ওয়ান ক্যাম্প অর ওয়ান গ্রুপ অর আনাদার। আমি তো মনে করি যে এই ছাড়া আমাদের উপায় নেই। উই আর নট, লেটস অলসো অ্যাকসেপ্ট ইট, উই আর নট এ সুপার পাওয়ার, উই আর নট এ ওয়ার্ল্ড পাওয়ার। তো আমরা যে একেবারে নিজের মতন একটা পলিসি নিয়ে চলবো, সেটাও করা সম্ভব না, বাট উই হ্যাভ টু মেনটেন গুড রিলেশনস। আর কারেন্ট জিও পলিটিক্যাল এখন যে সিনারিও, আমরা বাইরের দেশ থেকে অয়েল ইম্পোর্ট করি, আমরা গ্যাস ইম্পোর্ট করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কারেন্ট পলিসি আছে সেটাই মেনে আমরা আমাদের ইন্টারেস্টগুলো পারসিউ করছি। আর এইটাই
ইভেন কামিং ইয়ার্স দিস ইজ হাউ আই সি। যেহেতু ইউনাইটেড নেশনস এখন খুব একটা উইক ইন্টারন্যাশনাল বডি হয়ে গেছে। আগে কোনো জায়গাতে যুদ্ধ আরম্ভ হলেই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে কেউ প্রস্তাব মুভ করতো, তারপরে যুদ্ধবিরাম হয়ে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনসকে কেউ মানছে না। ইন পার্টিকুলারলি আমি দেখলাম হামাস যখন অ্যাটাক করলো ইসরায়েল, তারপরে ইসরায়েল ওদের উপরে অ্যাটাক করলো গাজাগুলোতে, তো ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল ওয়াজ নট অ্যালাউড ইভেন টু গো টু দ্যাট এরিয়া বাই ইসরায়েল। Even Ukraine, Russia war, there is no role of United Nations. And lastly, যেটা এখনও চলছে, মানে USA and Israel on one side and Iran on another side. So there is no discussion in United Nations Security Council or General Assembly. প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমাদের আলোচনার। তো দু তিনটে ছোট ছোট বিষয় আপনার কাছে একটু জেনে নিতে পারবো। তো আমি যেটা চাই যে আগামী দশকে আমরা যদি বলি যুদ্ধ নীতি, মানে রণনীতি যাকে বলে, বা কৌশলগত অনেক পরিবর্তন হয়ে গেছে মানে কয়েক দশকের মধ্যে, বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে। তো আপনার কি মনে হয় যে আগামী দশকে ভারতের সামনে নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? এক হচ্ছে সাইবার যুদ্ধ, দুই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আরেকটা হচ্ছে এই যে ড্রোন টেকনোলজি, নাকি ইনফরমেশন মানে তথ্যযুদ্ধ যাকে বলে। এটার মধ্যে কোনটা সব থেকে বড় চ্যালেঞ্জ ভারতের সামনে? দেখুন, আমি বলবো প্রত্যেকটাই চ্যালেঞ্জ। লাকিলি আমরা কিছু জিনিস মানে সময় থাকতেই সতর্ক হয়ে গেছি। যেরকম নেচার অফ ওয়ারফেয়ার হ্যাজ চেঞ্জড, এটা বোঝা গেল ইউক্রেন অ্যান্ড রাশিয়া ওয়ার থেকে, যেখানে ড্রোনস ওয়ার ইউজ ইন লার্জ নাম্বারস। ইভেন ইসরায়েল ক্লেম করতো যে আয়রন ডোম আছে, বাট হামাস যেভাবে ওদের উপর অ্যাটাক করলো, এখানে ইভেন অফ সিন্দুরে দেখা গেলো আমাদের পাকিস্তান সঙ্গে যে লিমিটেড 2-3-4 দিনের যুদ্ধ হলো, নো কান্ট্রি ক্রস দ্য ইন্টারন্যাশনাল বর্ডার। আমাদের যুদ্ধ বিমানগুলো আমাদের দেশ থেকে মিসাইলগুলো ফায়ার করেছে, ওরাও ফায়ার করলো, কিন্তু আমরা ওটা আটকাতে পারলাম। আমাদের হাতে যেহেতু S-400 বলে যে মিসাইল সিস্টেম ছিল, দ্যাট প্রুভড ভেরি ইফেক্টিভ। প্লাস আমাদের নিজস্ব কিছু ডেভেলপ করলো DRDO যেগুলো, অ্যান্ড উই ডিউ লেসন্স। আমরা এখন যেটা আপনি বলছেন সুদর্শন চক্র, এটা ইন ফিউচার আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে। বিকজ আগেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বোঝা যাচ্ছে যে এখন শুধু মিলিটারি টার্গেটগুলো নেই, এখন এনার্জি ইনস্টলেশনগুলোকে টার্গেট করা হয়। ধরুন আপনার অয়েল রিফাইনারি আছে, মানে এনার্জি যেগুলো বড় পাওয়ার স্টেশন, তো ওখানেও আপনাকে সিকিউর রাখার জন্য ডিফেন্সিভ সিস্টেমগুলো আনতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্টিকুলারলি হ্যাজ অলসো বিকাম ভেরি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা এখন মানে যেদিকে যাচ্ছে, ইট উইল ডিসরাপ্ট ইনফরমেশন ওয়ারফেয়ার। অলরেডি আমাদের মানে আর্মড ফোর্সেস মধ্যে এই উইংগুলো ক্রিয়েট করে দেওয়া হয়েছে। বিকজ আগেন অনেক কিছু এখন কম্পিউটার দিয়ে সঞ্চালিত করা হয়, পাওয়ার স্টেশনস, ইলেকট্রিক সাপ্লাই লাইন্স, ওখানে যদি কেউ হ্যাকিং করে আপনার পুরো পাওয়ার সিস্টেমগুলোকে, পাওয়ার গ্রিড, প্লাস হচ্ছে মিস ইনফরমেশন। আর একটা জায়গা যেটা আমরা এই ইয়ের সময়ও দেখলাম, যে সময় পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বের সময়, যে ভুল খবরকে ইন্টারনেট ব্যবহার করে বা ছবি, এই কৃত্রিম বুদ্ধিমত্তায় ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া, যে ভারতের এই জায়গা আমরা ধ্বংস করে দিই, এবং এক শ্রেণীর মানুষ সেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। তো সুতরাং এটা নির্দ্বিধায় একটা বড় চ্যালেঞ্জ, এবং সম্ভবত আমার মনে হয় অধীরবাবু, এখন এই চ্যালেঞ্জটা যতক্ষণ না পুরোপুরি আমাদের সামনে আসছে, এটাকে মোকাবিলা করা খুব কঠিন। আর আমাদের হাতে সময় বেঁচে নেই, সে কারণে শেষ একটা প্রশ্ন করে আমি এই আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, একজন প্রাক্তন ডিজিপি হিসেবে যদি গত 12 বছরের নিরাপত্তা নীতিকে একটি মাত্র বাক্যে আপনাকে আমি মূল্যায়ন করতে বলি, আপনি কি বলবেন? আমি বলবো যে আমাদের এখন সেলফ কনফিডেন্স আছে। আমরা এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে একটা ন্যাশনালিস্টিক ভিউ পয়েন্টও আছে, যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা দেশ হিসাবে, একটা নেশন স্টেট হিসাবে মোকাবেলা করতে প্রস্তুত আছি। আর সেটা ইন্টারনাল চ্যালেঞ্জ হোক আর অথবা এক্সটার্নাল চ্যালেঞ্জ। আর এটা না হলে কোনো দেশের স্বাধীনতা, আমি বলবো না, সভারেন্টি রক্ষা করা যায় না। একদমই। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত যে কোনোভাবেই দুর্বল নয়, বরং যে কোনো চ্যালেঞ্জের চোখে চোখ রেখে মোকাবিলা করতে প্রস্তুত। গত 12 বছরে কিন্তু এই বার্তা শুধুমাত্র আমাদের প্রতিবেশীরা নয়, গোটা বিশ্বের কাছে পৌঁছে গেছে। অনেক ধন্যবাদ অধীরবাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মা। ধন্যবাদ। ধন্যবাদ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনলেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। শব্দ সম্পাদনায়
সাধনা দাস বসু।